নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি গল্প আড্ডা অনুষ্ঠান আমাদের কোচবিহার টাইমস পেজে। গল্প আড্ডা অনুষ্ঠান সঙ্গে আমি বাপ্পাদিত্য। আজকে আমাদের এই গল্প আড্ডা অনুষ্ঠানের স্টুডিওতে বিশেষ অতিথি কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস। আমাদের গল্প আড্ডা অনুষ্ঠানে প্রথমেই আমরা সাহেবকে কোচবিহার টাইমসের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে গল্প করব, আড্ডা করব, শুনবো সাহেবের নিজস্ব মতামত, নিজস্ব বক্তব্য। যারা এই লাইভ টেলিকাস্টটা সরাসরি আপনারা দেখছেন ওপার থেকে, তারা অবশ্যই যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা যতটা সম্ভব এবং সাহেব আছেন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই সাহেবকে একটা প্রশ্ন দিয়ে একটু আলোচনা করছি, একটা প্রশ্ন নিয়ে। কোভিড পরিস্থিতিতে কোচবিহারের জেলাতে আপনাকে প্রথম সারির থেকেও একটা বড় সারিতে দেখা গেছে। আমরা বিগত সাংবাদিকতার কাজের ক্ষেত্রে দেখেছি যে আপনাদের মতো পুলিশ অফিসার যদি কোনো ডিস্ট্রিক্টে থাকে, সেই ডিস্ট্রিক্টে সত্যি ডেভেলপমেন্ট বা পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই বিষয়টা নিয়ে আপনার একটা প্রথমে একটু শুনবো মতামতটা। আমি যখন থেকে পুলিশের শপথ নিয়েছি দেশের সংবিধান মেনে এবং আমার সমস্ত শক্তি দিয়ে, ধৈর্য সব কিছু দিয়ে আমি কাজ করব। কোচবিহারে এসে যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। কোভিড পরিস্থিতিতে আমাদের মাননীয় পুলিশ সুপার যারা ছিলেন, যিনি এখন আছেন, অনেকগুলো এসপি স্যারকে আমি দেখেছি, তাদের সাথে কাজ করেছি। সবাইকার নির্দেশ মতো আমার 100% দিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি, এছাড়া অন্য কিছু নয়। আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকু পালন করেছি। স্যার, একটা বিষয় একটু বলবো আপনাকে। এই যে মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভয়, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজই বলবো আমি, একটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেইটাকে আপনারা বিশেষ করে আপনাদের বেশ কিছু আধিকারিক, প্রশাসনিক আধিকারিক বা পুলিশের আধিকারিকও যে এই যে মানুষদের মধ্যে যে বার্তাটা যেন ভয় নয়, রোগকে ভয় নয়, এর প্রতিরোধ করতে হবে। তার ফলে কিন্তু কোচবিহারের অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক। এটা কি আপনাদের উপর মহল থেকে নির্দেশ, নাকি আপনাদের নিজেদের মধ্যে এই প্রতিক্রিয়াটা বা এই বিষয়টা তৈরি হয়েছিল? উপর মহলের নির্দেশ সেই অর্থে কিছু থাকে না। উপর মহল থেকে সব নির্দেশ চাপিয়ে দেওয়া হয় না। আমাদের স্বাভাবিক বোধ, বুদ্ধি, মানসিকতা, দৃঢ়তা, আমাদের কাজের ধরন সব কিছু দিয়ে আমরা মানুষের জন্য কাজ করছি। আগামী দিনেও করব এবং বিগত দিনেও করেছি। ভয় ব্যাপারটা সবটাই মানসিক। দেখুন, ধরুন আমার একটা ছোট ছেলে আছে, 4 বছর বয়স, তাকে ভূত কি জিনিস এখনো শেখানো হয়নি। সুতরাং তাকে একটা হরর মুভি আমি হল ঘরে বসিয়ে দেখাতে দিলে সে এমনিই দেখে নেবে, কারণ সে ভূত ব্যাপারটা জানে না। কিন্তু যখনই তাকে বলা হলো যে ভূত এমন একটা জিনিস, বড় বড় দাঁত, বড় বড় চোখ, মানুষকে ধরে ঘাড় মটকে দেয়, আস্তে আস্তে তার মধ্যে ভয়টা ঢুকবে। অর্থাৎ ভয় নিয়ে কেউ জন্মায় না, তাকে ভয়টা ধরানো হয়। সেরকম বিভিন্নভাবে মানুষের মনে করোনা নিয়ে ভয় ঢোকানো হয়েছে। করোনা একটা ইনফেক্টিভ ভাইরাল ডিজিজ। মানুষের লালারস বা তার স্পুটামের সাথে ছিটকে গিয়ে যখন আমাদের নাক, মুখ বা চোখ দিয়ে প্রবেশ করে, তারপর একটা ইনফেক্টিভ ডিজিজ হয়। এর মর্টালিটি রেটও কম। আসলে করোনাতে যত মানুষ মরছে তার থেকে বেশি মানুষ পৃথিবীতে অনাহারে, টিভিতে, ম্যালেরিয়ায়, অপুষ্টিতে মারা যায়। আচ্ছা। কিন্তু দেখা যায় যে সেগুলো স্বভাবতই তৃতীয় বিশ্বে বা গরিব দেশগুলোতে বেশি ঘটে। তার জন্য সেগুলো নিয়ে পৃথিবীর বড় বড় প্রথম সারির দেশগুলোর অত মাথা ব্যথা নেই। কিন্তু কোভিড পরিস্থিতিতে কি হলো, এ বড় লোক গরিব লোক মানছে না। এতে যার ইমিউনিটি কম, জটিলতা বৃদ্ধি পেলে বা তার সঙ্গে মরবিডিটি থাকলে তারা মারা যাচ্ছে। তাই সব মানুষ আতঙ্কিত। আমরা যদি মাস্ক ব্যবহার করি, স্যানিটাইজার ব্যবহার করি, হাত ধুই এবং শারীরিক দূরত্ব বজায় রাখি, আমাদের কিন্তু কোভিড বা এই মারণ ভাইরাস তো নয়, এই ভাইরাসটা কিন্তু ওইভাবে অত বেশি ইনফেক্ট করতে পারবে না। আচ্ছা।
তার উদাহরণ হচ্ছে আমাদের পুলিশের অনেক আছেন যারা প্রোটোকল মেনে চলেন এবং প্রথম দিন থেকে লড়াই করার পরেও আজও তারা সেই আগের মতোই স্বাস্থ্য অটুট রেখে কাজ করে চলেছে। অসংখ্য ধন্যবাদ কোচবিহার টাইমসের পক্ষ থেকে কোচবিহার জেলার পুলিশ সকল টিমকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে মানুষের পাশে রয়েছে এবং আগামী দিনেও হয়তো একইভাবে তাদেরকে দেখতে পাবো। তার জন্য আমরা কোচবিহার টাইমস থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার জেলা পুলিশ পুরো টিমকে। স্যার, একটা বিষয় আমি আপনার কাছে একটু ছোট্ট বিষয়টা জানতে চাবো। এটা অনেক দর্শকদের, অনেক মানুষের হয়তো এটা একটা প্রশ্ন রয়েছে, আমাদের কাছেও অনেকে জিজ্ঞেস করে। আমরা জানি যে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে একটা ডিভাইডেড তৈরি হয়। পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখলে বা পুলিশের গাড়ি দেখলে পরে সাধারণ মানুষ বা আমরা একটা সময় দেখেছি যে আমরা অন্য রাস্তা দিয়ে গেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় আপনারা, বিশেষ করে আমি আপনার কথাই বলছি, যেহেতু আজকে আপনার আমাদের সাথে গল্প আড্ডা অনুষ্ঠান রয়েছেন, আপনাকে দিয়ে বলছি, আপনি যেভাবে সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিগত দিনে দেখেছি। যে কোনো সমস্যায় যদি আপনাকে মেসেজ করা যায়, আপনি আপনার কাজকর্মকে স্থগিত রেখে হলেও সেখানে উপস্থিত হচ্ছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনাকে দেখা যাচ্ছে। এই যে একটা মনোভাব, সেটা কি আপনার ছাত্র জীবন থেকেই কি এটা একটা ভিতরে তৈরি হয়েছিল, নাকি আপনি পুলিশের চাকরিতে ভর্তি হওয়ার পরে এরকম একটা মনোভাব সৃষ্টি হয়েছে? পুলিশের চাকরি আমি করছি প্রায় 4 বছর। 4 বছরের মধ্যে জীবন দর্শনে কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু আমূল পরিবর্তন আসবে না। এটা আমি যে পরিবারে জন্মেছি, আমার মা বাবা যেভাবে শিক্ষা দিয়েছেন, স্কুল আমার যেভাবে আমার শিক্ষকরা শিখিয়েছেন, কলেজ লাইফ যেভাবে কেটেছে, আমি আগে ডাক্তারি করতাম, বিএইচএমএস ডাক্তার, সেখান থেকে যে শিক্ষা পেয়েছি, জীবন দর্শন, জীবন মূল্যবোধ আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি হয়েছে। এটা জীবন দর্শন, জীবন মূল্যবোধ এবং পারিবারিক সংস্কার সব কিছুর এটা একটা মূর্ত প্রতিচ্ছবি। অর্থাৎ আমি যদি এই প্রফেশনে না থেকে বিডিও হতাম বা এক্সিকিউটিভ হতাম, তাহলেও কিন্তু আমার এটা থাকতোই। পুলিশে আসার ফলে এটা আমার সুবিধা হয়েছে। তার কারণ ইউনিফর্ম সার্ভিসে এসে আমি অনেকভাবে মানুষকে হেল্প করতে পারি। একজন পুলিশ অফিসার চাইলে সে অনেকভাবে মানুষকে হেল্প করতে পারে। এটা আমি কোচবিহারে এসে তার প্রমাণ কিন্তু পেয়েছি। আমি রয়েছি, আমাদের আইসি সাহেব যিনি কোতোয়ালি রয়েছেন, সৌমজিৎ বাবু, এবং অনেক আমাদের খুব ভালো ভালো পুলিশ অফিসার রয়েছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও দাঁড়াবেন। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর একটাই, এই মূল্যবোধ এবং সংস্কারটা আমি ছোটবেলা থেকেই পেয়েছি। তা দর্শক বন্ধু, আপনারা শুনলেন, মনে ইচ্ছে থাকলে কিন্তু যে কোনো কাজের সাথে যুক্ত থাকলেও আপনার যে স্বপ্নটা সেটা কিন্তু অবশ্যই পূরণ করা যায়। তার কিন্তু কোচবিহার জেলার একটা উদাহরণ আমাদের ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস বাবু সাহেব। একটা ছোট্ট একটা বিষয় একটু জানবো। আপনি ডাক্তারি করতেন, একটা ডাক্তারির ডিগ্রি আপনার কাছে রয়েছে, আপনি পুলিশের একটা উচ্চপদস্থ অফিসার, পাশাপাশি বাড়িতে আপনি একজন গার্জিয়ান আপনার ফ্যামিলির। তিনটে জায়গাকে যদি তুলে ধরা যায়, তাহলে আপনি কোন জায়গাটায় বেশি গুরুত্ব পান বা কোন জায়গাটায় বেশি গুরুত্ব দেবেন? অবশ্যই পরিবার। প্রথম হচ্ছে পরিবার। দেখুন, আমরা যারা চাকরি করি, কেন করি না, চাকরি করে আমরা মাসান্তে যে অর্থটুকু উপায় করি, তাই দিয়ে আমার একটা সংসার চলে। সরকার আমাকে একটা হাউজিং দিয়েছে, সেটাকে সুইট হোম বানিয়েছি আমি। তাহলে আমার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে নিয়ে আমার সংসার। এই সংসারের জন্যই এত পরিশ্রম করা, উপায় করা। সেক্ষেত্রে ধরুন কোনোভাবে যদি আমার চাকরিটা না থাকে, আমার সংসারটা তো থাকবে, থাকবে তো। তা অর্থাৎ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার অলওয়েজ আমার সংসার, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার সমাজ। সেকেন্ডারি হচ্ছে আমার এই সার্ভিস। কিন্তু সার্ভিসে এসে দেখেছি পুলিশ সার্ভিসটা এত ভালো, এর এত ভালো দিক আছে, কেউ যদি সেটাকে উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী যদি কাজ করে, তাহলে কিন্তু তার সংসার জীবন, চাকরি জীবন, সামাজিক জীবনের মধ্যে যে ব্যালেন্স করাটা খুবই সহজ এবং স্বাভাবিক এবং অত্যন্ত আনন্দময়। সত্যি ভালো লাগছে আপনার সাথে গল্প করে। সাহেব, আরেকটা বিষয় একটু জানার খুব ইচ্ছে, যে
আপনাকে মাঝে মধ্যেই দেখা যায় কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, কিছু ছেলেমেয়ে স্টুডেন্টদের, অসহায় স্টুডেন্টদের পাশে দাঁড়ানো। সম্প্রতি একটা বিষয়, কোচবিহারের বেশ কিছু যুবক যারা পুলিশের চাকরিতে জয়েন করার জন্য আপনার কাছে এসেছিল এবং তাদেরকে আপনি বিনা স্বার্থে, বিনা আশায়, কোনো কিছু আশাতে কিন্তু আপনি তাদেরকে একটা ট্রেনিং দিয়েছেন। তার ফলে একটা বড় অঙ্কের ছেলেরা এই পুলিশের চাকরির সুযোগ পেয়েছে। এই যে একটা আনন্দ, এই যে একটা পরিশ্রমের ফলটা যে আপনার চোখে মুখে ফুটে উঠেছে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি, এই বিষয়টা কিভাবে দেখছেন, বা আগামী দিনে আপনাদের কি বার্তা দেবেন এই সমস্ত যুবকদের যারা পুলিশে ভর্তি হতে চায়? আচ্ছা, আমি 2010 সাল থেকে WBCS A, B, C এবং D গ্রুপের অনেক ছাত্রছাত্রীকে গ্রুমিং করেছি। আমার ছাত্রছাত্রীরা আজকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ছড়িয়ে আছে। প্রায় 200 থেকে 250 আমার ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন উচ্চপদস্থ সরকারি পদে তারা কর্মরত এবং কর্মরতা। তো ওদেরকে গ্রুমিং করতে করতে আমি শিখেছি কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে কোন প্রশ্ন করলে তার কি উত্তর হবে, কিভাবে সে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেবে। এগুলো আমার নখদর্পণে, অর্থাৎ আমি কাজটা জানি। আমার বন্ধুরা, আমার এখানে কুচবিহারে প্রচুর ফ্যামিলি ফ্রেন্ড আছে, এটা আমার সেকেন্ড হোম। আমার বাড়ি অ্যাকচুয়ালি হাওড়ায়। আমি হাওড়ার এক প্রত্যন্ত, জগৎবল্লভপুরের প্রত্যন্ত গ্রামের খুব গরিব ঘরের ছেলে। তো আমি কুচবিহার হচ্ছে আমার সেকেন্ড হোম। সেখানে আমার প্রচুর ফ্যামিলি ফ্রেন্ড আছে। একদিন তারা এসে বাড়িতে বললো যে চন্দনদা তোমার কাছে বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি, আমার হবি হচ্ছে কুকিং, তাদের বিরিয়ানি খাওয়ালাম বানিয়ে নিজে, এবং তারা অত্যন্ত খুশি হলো, অনেক ধন্যবাদ জানালো এবং তারা প্রশংসা করলো। এটা কেন হলো না, তার কারণ হচ্ছে আমি বিরিয়ানিটা বানাতে জানি বলে। সেরকম এই যে কিভাবে ইন্টারভিউ দিলে, পার্সোনালি টেস্ট দিলে সে চাকরি পাবে, সেইটা আমি জানি। আমার এই জানাটা যদি আমি অসহায় যারা সুযোগ পাচ্ছে না তাদের সাথে ভাগ করে নিই, তাদেরকে যদি শেখাই, জানাই, আমি সময় বার করেছি। আমি এমনও দেখেছি, আমি ওদেরকে সময় দিয়েছি, এই তোমরা 2টোর সময় আমার অফিসে আসবে। আমি ল অ্যান্ড অর্ডারে চলে গেছি দিনহাটা, কোথায় তুফানগঞ্জ, ফিরে এসেছি 7টার সময়। তারা আমার অফিসে মশার কামড় খেয়ে বসে আছে যে স্যার বলেছে আসবেন। এসে তাদেরকে আবার 1 ঘন্টা আমি পড়িয়েছি। তারাও ধৈর্য ধরে আমার কাছে ছিল, এবং আমি যেহেতু জানি আন্তরিকভাবে, নিঃস্বার্থভাবে তাদের সেটাও আমি শিখিয়েছি। তার ফলশ্রুতি হচ্ছে এই আকাশ ছোঁয়া সাফল্য। তো অবশ্যই ক্যামেরার সামনে সরাসরি বললেন সাহেব যে সাফল্য পরিশ্রম করলে পাওয়া যায়, তার উদাহরণ কিন্তু আমরা দেখতে পারলাম স্যারের হাত দিয়ে। আমাদের সরাসরি দেখছেন কোচবিহার টাইমসের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান। আমাদের ছোট্ট একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসছি। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিকল সোনার মতো। রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোর্টার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড। কোচবিহারের লালদিঘির উত্তর পাশের বিল্ডিং এ 2nd ফ্লোরে, অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি-শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্বসিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। সৃজিমানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি-শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভান্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি।
এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। অভিনন্দন, নামি দামি কোম্পানির আধুনিক পোশাকের একমাত্র ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের এখানে পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার কোট সহ পুরুষদের আধুনিক নানান পোশাক। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলুন, সাহায্য করব আমরা। আমাদের ঠিকানা অভিনন্দন প্রোপাইটার ভাস্কর ঘোষ, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9434178739। কান্তা গার্মেন্টসের সকলকে স্বাগত জানাই। এবার পুজোয় আমাদের দুই দোকানেই পাচ্ছেন রকমারি পোশাকে 10% ছাড়। পুজো কালেকশনে রয়েছে সম্পূর্ণ নতুন স্টক। পুজোর কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার হিসেবে পেতে পারেন 5 প্যাকেট সার্ফ এক্সেল, বডি স্প্রে, বালতি অথবা কাপ সেট, হটপট অথবা ফ্লাক্স এবং 3 লিটারের প্রেসার কুকার। আমাদের ঠিকানা কান্তা গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের অপর শাখা সুনীতি রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582231837। Not all of us can do great things, but we can all do small things with great love. This philosophy has been the benchmark for the students at the Karnataka School of Nursing. The courses like GNM, BSc and MSc Nursing are available here. Situated in the heart of the Silicon Valley of the nation Banglo, the Karnataka School of Nursing is well known for its professional, qualified and service-oriented staff and its assurance of placements. In Kochbihar and Shiliguri, our authorized admission center is Nivedita Educational Institute. ড্রেসেস সেন্টার, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপনারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 03582224380। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কোচবিহার টাইমস ফেসবুক পেজে গল্প আড্ডা অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সাহেব, শারদ উৎসব আজকে দ্বিতীয়া, এই বিষয়ে ট্রাফিকের বিষয়টা কিভাবে দেখছেন পুজোতে এবার, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে? কোভিড পরিস্থিতিতে ট্রাফিক তো এতদিন সেইভাবে চলেনি, কারণ যখন লকডাউন চলেছে বা তারপরেও এখন যত রকমের ব্যবসা বাণিজ্য চলে সেগুলো পুরো দমে চলছে এবং কোচবিহার জেলা পুলিশ তাতে সহযোগিতা করছে। কারণ দুর্গাপুজো বাঙালির শুধু শ্রেষ্ঠ উৎসব নয়, এটা একটা ইন্ডাস্ট্রি। তো কোভিড আবহে সেই ইন্ডাস্ট্রিটা খুব একটা ভালো তৈরি হয়নি, মণ্ডপ ছোট হচ্ছে, প্রতিমা ছোট হচ্ছে। এরপর হচ্ছে যে পূজার দিনগুলিতে আমাদের কোচবিহার তথা বিভিন্ন বড় শহরগুলোতে ট্রাফিক রেস্ট্রিকশন থাকে। আমরা গত বছরের মতো একই রেস্ট্রিকশন রাখছি। আচ্ছা, শহরের মেন রাস্তা আমাদের টাউনের ক্ষেত্রে কেশব রোড থেকে শুরু করে সুনীতি রোডে দুপুর 2টো থেকে রাত্রি 2টো পর্যন্ত কোনো আমরা টোটো চালাতে দেব না। বাস স্ট্যান্ডের সমস্ত বাস এবং যে অটো যেগুলো আসে সেগুলো সব ওই একই রোড ধরে আসবে এবং বেরোবে। আর শহরে রাত 2টো থেকে সকাল 2টো থেকে রাত 2টো পর্যন্ত হচ্ছে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। খাগড়াবাড়ি, আমাদের চকচকা এবং ঘুঘুমারি থেকে আমরা কোনো ট্রাক ঢুকতে দেব না। কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা পুরো সিস্টেমটাকে রিজিড করছি না, ফ্লেক্সিবল রাখছি, নমনীয় করে রাখছি। কিরকম? যদি দেখা গেল যে মানুষের ঢল সেরকম নেই, কম আছে, তো আমরা যাত্রী সাধারণের কথা ভেবে তখন কিছু রেস্ট্রিকশনকে বড় সাহেবের পারমিশন নিয়ে তুলে দেব। দেখলাম যে 12টার মধ্যেই পুরো শহর ফাঁকা, তখন আমরা সেইভাবে ট্রাকগুলোকেও যারা দূরগামী রয়েছে তাদেরকেও আমরা ছেড়ে দেব। ঠিক এটা একইভাবে লাগু হবে তুফানগঞ্জ, দিনহাটা এবং আমাদের মাথাভাঙার ক্ষেত্রেও। গতবারের যা অ্যারেঞ্জমেন্ট, যা রেস্ট্রিকশন সেম থাকছে,
শুধু আমরা ফ্লেক্সিবল রাখছি। আমাদের বিভিন্ন অফিসার থাকবেন প্রায় 20 জন, আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা সেটাকে আবার সময় সময় আমরা চেঞ্জ করব। স্যার এই যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে, এই যে পুজো মনে যে একটা ভিড়ের একটা এটা কতটা আটকানো সম্ভব বলে মনে হয়? আমার নিজের স্বাস্থ্য সচেতনতার দায় আমাকেই নিতে হবে। সরকার নির্দেশিকা দেবে, তার জন্য আইন প্রণয়ন করেছে, আমরা আইন অনুযায়ী কাজও করেছি। কিন্তু পশ্চিমবঙ্গে ধরুন বর্তমান জনসংখ্যা প্রায় 10 কোটি, পুলিশের সংখ্যা প্রায় 1 লক্ষ। সেই জায়গায় শুধুমাত্র পুলিশিংয়ের মাধ্যমে সবাইকে মাস্ক পরাতে পারবো এটা সম্ভব নয়। মানুষকে সচেতন হতে হবে এবং নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে এবং বৃহত্তর স্বার্থে। তাই আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবার সমস্ত জনসাধারণকে একটাই অনুরোধ করব, মাস্ক ব্যবহার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, হাত স্যানিটাইজ করুন এবং ভিড় এড়িয়ে চলুন। তাহলেই আমরা কোচবিহারে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব। স্যার জেলা প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার আমাদের কোচবিহার জেলাতেই আমি কথা বলছি, এই প্রচার কিন্তু ক্রমাগত আপনারা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যায় আমরা কোচবিহার সদর মহকুমা শাসককেও দেখেছি যে এই যে বাজারের ভিতরে বা যে কোনো সবজির বাজার বলুন বা যে কোনো বাজারে বলুন, যে মানুষের মধ্যে সচেতন তৈরি করা, মাস্ক পরিয়ে দেওয়া, এমনকি প্রশাসনিকভাবে তাদের যতটা আইনের মধ্যে আনা যায় সেটাকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস দেখা যায় যে এই যে রাজনৈতিক দলের যে কর্মসূচিগুলো, সেক্ষেত্রে কতটা মানছে বা আপনাদের বলার পরেও কতটা দেখছে, কি বলবেন এই বিষয়টা? যে কোনো রাজনৈতিক দলেরই একটা নিজস্ব মূল্যবোধ থাকে, একটা নিজস্ব দর্শন থাকে। সব রাজনৈতিক দলকেই রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের দেশের বৃহত্তর স্বার্থের জন্য তাদের কর্মীবর্গকে বোঝাতে হবে এবং তাদেরকেই নিশ্চিত করতে হবে যে প্রত্যেকেই যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণকারীকে মাস্ক বাধ্যতামূলক। না হলে তারা তাদের সেই মতাদর্শ থেকেই বিচ্যুত হয়েছে বলে মনে হয়। স্যার সময় আমাদের একদমই নেই। আমি একটা আপনার কাছে ব্যক্তিগত প্রশ্নের দিকে যাব। আপনার ছোটোবেলার দুর্গাপূজার যদি কোনো ঘটনা আমাদের ক্যামেরার সামনে যদি আপনি শেয়ার করেন, বা কিভাবে ছোটোবেলায় ঠাকুর দেখতেন, কিভাবে বন্ধুদের সাথে ঘুরতে যেতেন, সেটা যদি কোনো রকম একটা ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার মনে আছে আমি যখন মাধ্যমিক পাস করেছি তখন তো আমার লাইসেন্স হয়নি, কিন্তু তখন আমার কাকার একটা M80 গাড়ি ছিল। আচ্ছা। তো মাধ্যমিক পাস করার পরের বছর যখন কলেজে ভর্তি হলাম তখন মনে হলো অনেক বড় হয়ে গেছি। তো আমার যিনি ম্যাথের টিচার ছিলেন তার একটা গাড়ি ছিল। তো দুটো বাইকে করে আমরা তিনজন করে ট্রিপল রাইডিং করে, সেই সময় তো কখনো ভাবিনি আমি একদিন ডিএসপি ট্রাফিক হবো। তো তিনজন করে কোনো রকম হেলমেট ছাড়া বাড়ির সম্পূর্ণ অমতে সারা রাত ধরে ঠাকুর দেখেছিলাম, আনন্দ করেছিলাম। তো প্যান্ডেলে ঘুরে ঘুরে, আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার প্রত্যন্ত একটা ব্লক আছে জগৎবল্লভপুর, তারও প্রত্যন্ত একটা গ্রামে। তো ওই সারা রাত ধরে বাইকে করে ঠাকুর দেখার যে আনন্দ এখনো আমার মনের মণিকোঠায় অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে। আর ছোটবেলায় আরেকটু ওই সময়তে বা তারপরের বছর পুজোর সময় দল বেঁধে সেই লোকাল ট্রেনে চেপে কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে গেছি। তো ছেড়ে আসা দিনগুলো মাঝে মাঝে নস্টালজিক হয়ে পড়ি, মাঝে মাঝে ফিরে যাই এরকম। তো তার সঙ্গে কিন্তু বর্তমানে ঠাকুর দেখার আকাশ পাতাল তফাৎ হয়েছে। এইভাবে আমার গ্রাম থেকে এখন দেখেছি ছেলেরা কিন্তু দল বেঁধে আর কলকাতায় ঠাকুর দেখতে যায় না, তাদের কাছে আনন্দ করাটা ওই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের সময় তো এইগুলো ছিল না। কারণ আপনাকে আরেকটা বলে রাখি, এই প্রসঙ্গে খুব মনে পড়ে যে আমরা ওই মহালয়ার দিন সকালে উঠে প্রথমে ভোরবেলা রেডিওতে শুনতাম 4টে থেকে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে। ওটা মিস করে যাবো না, সব মিস। আর তারপর আমরা দূরদর্শনে ওই মহালয়া দেখতে বসতাম। আচ্ছা। এই যান্ত্রিকতার যুগে কিন্তু আমরা আস্তে আস্তে সেসব হারিয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। সেখানে কৃত্রিমতা এসে দখল করে নিচ্ছে।
আমি এমন একটা সময় জন্মেছি যে আমি এবং এমন গ্রামে জন্মেছি যে পুরো গ্রাম্য পরিবেশ সেটাও দেখেছি, আর মহানগরে পড়াশোনা করার তাগিদে সেটাও আমি পেয়েছি। তো দুটোর সাথে দুটোর তুলনা হবে না। ছোটবেলাটা একরকম কাটিয়েছি, দোজ আর মাই গোল্ডেন ডেজ। আর এখন মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে যে আনন্দটা পাই সেটা তখন ছিল না, এখন আছে, একটা বিষয় তার আলাদা আনন্দ। একটা বিষয়, আপনি পুলিশের একটা উচ্চপদস্থ আধিকারিক দায়িত্বে রয়েছেন। মানুষের সুরক্ষার খাতিরে আপনারা দিন রাত এক করে কাজ করেন। আমরা যে কোনো অনুষ্ঠানে, পুজোতে বলুন বা যে কোনো অনুষ্ঠানে বলুন, আমরা অর্থাৎ পাবলিক যারা তারা উপভোগ করে, অথচ আপনারা সেটাকে সুরক্ষা দেন। এই যে একটা, আপনাদেরও ফ্যামিলি রয়েছে, আপনাদেরও ছেলে মেয়ে রয়েছে, আপনিও বাবা নিশ্চয়ই, তা এই যে একটা বিষয় বাড়ির সাথে যে আপনাদের একটা রাগ বা ক্ষোভ তৈরি হয়, এই বিষয়টাকে বা চাকরিতে জয়েন করার পরে কীভাবে ঠাকুর দেখেন ফ্যামিলির সাথে, সেই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, যে রাঁধে সে চুলো বাঁধে, একটা তো আছে কথা। ঘটনা হচ্ছে যে পুলিশে আসার পরে আমার ফ্যামিলিতে আমার ছোট একটা 4 বছরের বাচ্চা রয়েছে, মিসেসকে নিয়ে আমরা যখন ঘুরতে বেরোই আমি ফ্যামিলি নিয়ে, পুজোর দিনেও কিন্তু বেরিয়েছি আমি, দিনহাটা, তুফানগঞ্জ কর্মসূত্রে গেছি, এদেরকে সঙ্গে নিয়ে গেছি, আমি আমার কাজ করেছি, ওদেরকে নামিয়ে ঠাকুরও দেখেছি, রথ দেখা, কলা বেচা একসাথে করেছি। যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু উপায় হয়। কিন্তু আমি যে র্যাঙ্কের অফিসার, আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে, আমার ড্রাইভার, সিকিউরিটি গাড়ি রয়েছে, আমার ক্ষেত্রে সুবিধে। আমার কষ্ট হয় সেই সমস্ত এএসআই, দারোগা, কনস্টেবলদের কথা ভেবে যারা অন্য জেলা থেকে একা একা এই জেলায় চাকরি করতে এসে থেকে গেছে, ফ্যামিলি দূরে থাকে, তারা দিনরাত পরিশ্রম করছে। আমাদের কিন্তু মনে হয় না, আমাদের কর্মেই আনন্দ, কর্মেই মুক্তি, আর এই পথ চলাতেই আনন্দ। সুতরাং আমরা ডিউটিটা করি আনন্দের সাথে। মানুষের আজকে প্রচুর আনন্দ হবে, মানুষের সাথে মিশবো, ঘুরবো, কথা বলবো, কারো কোনো সমস্যা থাকলে সমাধান করব। আবার দিনের যখন রাত গভীর হবে তখন ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়বো, মণ্ডপে মণ্ডপে ঘুরবো। আর প্রত্যেকটা ক্লাবের অনেকেই আমার সাথে অত্যন্ত পরিচিত, একটু গেলাম, বসলাম, চা খেলাম, কথা বল, ওই 4টে দিন কোথায় দিয়ে যে কেটে যায় বুঝতেই পারি না, কিন্তু এতটুকু ক্লান্তি থাকে না। না আজকে এখানে গেলাম, কালকে দিনহাটা যাব, ওখানে বলে রাখলাম, ওরাও আমার সাথে গেল। এখন ইউনিফর্মেই থাকি। হ্যাঁ, আমি হয়তো একটা জিন্স কিনেছি, একটা জামা কিনেছি, খুব ইচ্ছা ছিল পরে একটু বেরোবো, সেটা হয়তো কর্তব্যের তাগিদে হয় না, ওটা থেকেই যায়। গত বছর যেরকম থেকে গেছে এই বছরও থেকে যাবে। কিন্তু আমার মনে হয়, এখন দেখুন আপনাকে একটা ছোট উদাহরণ দিই, এই দুটো মোবাইলের ওজন হচ্ছে মোট 400 গ্রাম হবে, 300 গ্রাম। এখন আমি যদি এইভাবে ধরে থাকি, চাপ লাগবে। 10 মিনিট ধরে থাকার পর এগুলো আরো ভারী হবে। 1 ঘন্টা ধরে থাকলে এগুলোকে পাথর মনে হবে। 10 ঘন্টা যদি ধরে থাকে আমার হাতটা অবশ্যই পড়ে যাবে, নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই চাপটা, কোনো চাপ না, কিন্তু চাপটা কখন রিল্যাক্স করব তার উপর ডিপেন্ড করছে যে আমার এই দুটোর ওয়েট কত। এটাকেই আপনার মনে হবে এক একটা 10 কিলো করে ওয়েট। অর্থাৎ কাজের মধ্যেই, পরিবারের সঙ্গে থেকে হোক বা কাজের মধ্যে হোক, যে চাপ সবাই বলে পুলিশের চাপ, সেটাকে রিল্যাক্স করে দিতে হবে, তাহলে আর কোনো চাপ নেই, আনন্দে কাজ করা যায়। সুন্দর গল্প আড্ডা আমাদের স্টুডিওতে কিন্তু জমে উঠেছে। সাহেবকে তো ছাড়তেই হবে কারণ ব্যস্ততার মানুষ। তবু একটা কথা আমি সরাসরি আপনারা যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের নিজস্ব এলাকায় যারা দুস্থ ছেলেমেয়েরা রয়েছে, তাদের যদি কোনো সমস্যা আপনাদের নজরে পড়ে, অবশ্যই সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সাহেব তাদের পাশে দাঁড়াবে, সেই বার্তাই কিন্তু আমাদের সামনে এবং আমাদের অনুষ্ঠানের ক্যামেরার সামনে তিনি বললেন। আরেকটা বিষয়, আজকে দ্বিতীয়া, রাত পোহালেই তৃতীয়া, শারদোৎসব আমরা সবাই উপভোগ করব, আনন্দ করব। অবশ্যই কিন্তু প্রশাসনিক যে বার্তা, ডিস্টেন্স যতটা পারবেন মানবেন, অবশ্যই মানতে হবে, মাস্ক অবশ্যই করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার মাঝে মধ্যে ইউজ করতে হবে, বা সাবান দিয়েও হাত ধুতে পারেন, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। তার ফলে আমরা যদি সুরক্ষিত থাকি, আমাদের ফ্যামিলি তাহলে সুরক্ষিত থাকবে, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। স্যার, আমাদের ক্যামেরার মাধ্যমে বা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনি কিছু বার্তা দিতে চান জেলাবাসীকে। কোচবিহার টাইমসের মাধ্যমে এবং কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আমি সমস্ত দর্শনার্থী বন্ধুদের সকলকে জানাই দেবীপক্ষের আজকের শুভ দ্বিতীয়া, মহাদ্বিতীয়া, তার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা পুজো উপভোগ করুন, কিন্তু
কোভিড পরিস্থিতিতে যে সমস্ত সরকারি বিধিনিষেধগুলো আছে সেইগুলো মেনে চলুন, আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা এবং দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন। বাচ্চা এবং বৃদ্ধাদের আপনারা মণ্ডপে নিয়ে আসবেন না, বা যতটা পারেন অনলাইনে ঠাকুর দেখুন। এবং আপনি আপনার বন্ধুবান্ধব প্রতিবেশীকেও সচেতন করুন। সকলের মিলিত লড়াই ছাড়া শুধুমাত্র পুলিশ এবং প্রশাসন দিয়ে এই অতিমারির প্রভাবকে কিন্তু কাটানো যাবে না। আপনারা সবাই এগিয়ে আসুন, হাতে হাত ধরে আমরা সবাই লড়াই করি এবং দেবী দশভুজা দুর্গতি নাসিনীর আশীর্বাদ ধন্য হয়ে আমরা আগামী দিনে নিশ্চয়ই কোভিড পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিনাশ করতে পারবো। এবং সবাইকে বলি, আগামী বছর হয়তো যে দুর্গাপূজা হবে 2021 সালে, তখন এই পরিস্থিতি থাকবে না। তখন আমরা আবার খুব ভালো করে আমরা 2019-এর মতো আমরা পুজোটাকে উপভোগ করব। তাই আসুন সবাই মিলে দেবী দশভুজার কাছে আমরা প্রার্থনা করি যে মা আমাদের এই অতিমারীকে যত সত্বর সরিয়ে দাও, এবং আমরা পুলিশ এবং প্রশাসনের সাথে কিন্তু সহযোগিতা করে এই অতিমারীর পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে আবার সেই নতুন ভোর অপেক্ষায় আমরা সবাই মিলে চেষ্টা করি, হাত বাড়িয়ে দিই। ধন্যবাদ। তা দর্শক বন্ধু, আমাদের সময় হাতে একদমই নেই, আমাদের এই গল্প আড্ডা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি আবারও বলছি যে কুচবিহারের জেলার ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস মহাশয়কে কুচবিহার টাইমসের এই গল্প আড্ডা অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আপনারা ভালো থাকবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড। কোচবিহারের লাল দিঘির উত্তর পাশের বিল্ডিং এ 2nd ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। শ্রীজি মানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভাণ্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। অভিনন্দন, নামি দামি কোম্পানির আধুনিক পোশাকের একমাত্র ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের এখানে পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, কোট সহ পুরুষদের আধুনিক নানান পোশাক। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলুন, সাহায্য করব আমরা। আমাদের ঠিকানা অভিনন্দন প্রোপাইটার ভাস্কর ঘোষ, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9434178739। কান্তা গার্মেন্টসের সকলকে স্বাগত জানাই। এবার পুজোয় আমাদের দুই দোকানেই পাচ্ছেন রকমারি পোশাকে 10% ছাড়। পুজো কালেকশনে রয়েছে সম্পূর্ণ নতুন স্টক। পুজোর কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার হিসেবে পেতে পারেন 5 প্যাকেট সার্ফ এক্সেল, বডি স্প্রে, বালতি অথবা কাপ সেট,
হটপট অথবা ফ্লাক্স এবং 3 লিটারের প্রেসার কুকার। আমাদের ঠিকানা কান্তা গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের অপর শাখা সুনীতি রোড, কোচবিহার। ফোন নম্বর 035822313837। Not all of us can do great things, but we can all do small things with great love. This philosophy has been the benchmark for the students at the Karnataka School of Nursing. The courses like GNM, BSc and MSc Nursing are available here. Situated in the heart of the Silicon Valley of the nation Bangalore, the Karnataka School of Nursing is well known for its professional, qualified and service-oriented staff and its assurance of placements. In Coach Bihar and Shiliguri, our authorized admission center is Nivedita Educational Institute. ড্রেসেস সেন্টার, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান।